যাকে যতটা দূরে ঠেলে দিবে সেও কিন্তু ততটা তোমার কাছ থেকে দূরে চলে যাবে। একই রকম ভাবে অঙ্ককে তোমরা যদি ভয় করো, অঙ্ক না করো, তাহলে কিন্তু অঙ্কের প্রতি তোমাদের ইন্টারেস্ট কমে যাবে এবং অঙ্ক অনেকটা কঠিন লাগবে। কিন্তু তোমরা যদি অঙ্ককে ভালোবাসো তাহলে কিন্তু অনেকটা সহজ হবে। অঙ্কের প্রতি, অঙ্ক করার প্রতি তোমাদের কিন্তু অনেকটা ইন্টারেস্ট চলে আসবে। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 10 রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা 8 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের পেজ নাম্বার দেখবে 104 নম্বর পেজের যে স্কুলটি রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের আমি নির্দিষ্ট দেখো 1 নম্বরের কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে কেবলমাত্র আমি কিন্তু এখানে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর কিভাবে অঙ্কগুলো করছি এই প্রসেসে যদি তোমরা চলো, তাহলে মাধ্যমিকে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দিলেও তোমরা অঙ্কগুলো করে আসতে পারবে। ডিটেল বলবো, সঙ্গে থাকো, শেষ পর্যন্ত থাকো। শুরু করব বেশি সময় নষ্ট না করে। আজকের প্রথম প্রশ্ন দিয়েছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা সরল সুদের হারে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে ওই টাকা 4 গুণ হবে কত বছরে? দেখো আমাকে যে অঙ্কটা বলেছে এটা কোথাকার অঙ্ক? সরল সুদ কষার অঙ্ক। যেহেতু সরল সুদের হারে দিয়ে দিয়েছে, সরল সুদ কষার কথা মনে যখনই আসবে তখনই কিন্তু একটা সূত্র মাথায় আসবে, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কত হয়, পি আর টি বাই 100। ওকে, এটাই হচ্ছে আমাদের সরল সুদ, যেখানে পি হচ্ছে কি আসল, আর হচ্ছে সরল সুদের হার, টি হচ্ছে সময়। ঠিক আছে, এটাই হচ্ছে কি, অর্থাৎ পি টাকা আর% সরল সুদের হারে যদি টি বছর কোথাও রাখা হয়, তাহলে টি বছর পরে ওর সরল সুদ কত হবে, পি আর টি বাই 100 টাকা। ওকে, তো এটাই হচ্ছে আমাদের বেসিক জিনিস সরল সুদের হারে বা সরল সুদ কষা। বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা সরল সুদের হারে, আমি জানি না নির্দিষ্ট সরল শতকরা সরল সুদের হার কত এবং কিছু টাকা, তাহলে আমি যদি ধরে নিই যে পি টাকা, সরি, যদি ধরে নিই পি টাকা আর% সরল সুদের হারে যদি রাখা হয়, বলছে এন বছরে, কত বছরে, এন বছরে, তাহলে আমি লিখলাম এন বছরে, বলছে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে কি, পি টাকাটা দ্বিগুণ হয়ে কত হবে, 2p টাকা হবে। এই 2p টাকাটার মানে কি, এই 2p টাকাটা হচ্ছে গিয়ে কি, এই পি টাকা আর% সরল সুদের হারে এন বছরে সেই টাকাটার যে সুদ এবং আসল হবে, সেই সুদ আসল মিলেই হবে কিন্তু আমাদের 2p টাকা। ইয়েস অর নো? কি বললাম আবারও বলছি, দেখো বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা সরল সুদের হারে কিছু টাকা, কিছু টাকা জানি না আমি, পি টাকা এন বছরের দ্বিগুণ হলে, এন বছরের দ্বিগুণ হলে মানেটা কি, মানে হচ্ছে পি টাকা, মানে হচ্ছে কি, পি টাকা কত টাকা, পি টাকা আর% সরল সুদের হারে যদি আমি ধরে নিই এন বছরে কত হবে, দ্বিগুণ হবে বলেছে। কার দ্বিগুণ হবে? আসলের দ্বিগুণ হবে। এই দ্বিগুণ হওয়ার মানেটা কি? নিশ্চয়ই এটার মানে হচ্ছে যে টাকাটা যে আমি রেখেছিলাম, অর্থাৎ আসল পি টাকাটা, সেটার এন বছর পরে যে সিম্পল ইন্টারেস্ট হবে অর্থাৎ সরল সুদ হবে, সেই সরল সুদ এবং ওই আসল যোগ করলে সেটা আসলের দ্বিগুণ হয়ে যাবে। ঠিক? এস অর নো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো তাহলে এখানে অ্যাকচুয়ালি কি করব আমি, দেখো পি টাকা, তাহলে পি প্লাস এসআই মানে কি, পি আর টি বাই 100, পি আর ইন্টু টি, টি মানে এন বাই 100। ওকে, ইকুয়ালস টু 2p। আচ্ছা, এই পিটাকে আমি যদি এখান থেকে এই দিক থেকে ওই দিকে নিয়ে যাই, তাহলে প্লাস পি কি হয়ে যাবে বলো আমাদের, মাইনাস পি হয়ে যাবে। ইয়েস অর নো? এখান থেকে আমি কি পাবো, এটা পি আর এন, বা আমি এখান থেকে বের করব কি, কত বছর, কত টাকা, ওই টাকা 4 গুণ হবে বলেছে, মানে কত বছরে। ঠিক আছে, তাহলে পি আর এন বাই 100 সমান পাচ্ছি কত হবে, 2p মাইনাস পি মানে হচ্ছে পি। দুদিকে যদি আমি পি কেটে দিই তাহলে এদিকে কত থাকবে, 1 থাকবে। সরি, দেখো এখানে তাহলে আর এর মান কত পাবো আমি, দেখো 100 বাই এন। ঠিক,
আর এর মান কত পেলাম আমি 100/n। এবারে বলেছি দেখো, বলছে ওই টাকা কত বছরে 4 গুণ হবে। 4 গুণ হবে মানে কি, এখানে দেখো কত বছরে 4 গুণ হবে বলেছে। তাহলে ওই টাকা মানে কত টাকা এইখানে করছি আমি, দেখো ওই টাকা মানে কত টাকা, পি টাকা। তাহলে পি প্লাস এস আই, ঠিক আছে, এস আই মানে কি, পি আর ইন্টু টি বাই 100। আমি ধরলাম ওই পি টাকা আর% সরল সুদের হারে টি বছরে 4 গুণ হবে, মানে 4p হবে। কত গুণ হবে বলেছে, 4 গুণ হবে, মানে 4p হবে। এটা লিখতে পারি আমি। তাহলে এখান থেকে কি পাবো, দেখো পি আর টি বাই 100 সমান কত পাবো, 4p মাইনাস পি হয়ে যাবে, মানে হচ্ছে 3p। ঠিক। এবার এখান থেকে কত পাচ্ছি, দেখো আর এর মান যদি আমি এখানে বসিয়ে দিই, কি বসাবো আমি, এখানে যদি আমি আর এর মান বসিয়ে দিই তাহলে কত পাবো, দেখো পি এর মান কেটে দাও, পি কেটে যাবে। তাহলে আর এর মান হচ্ছে 100/n ইন্টু যেরকম আছে 100, ঠিক আছে, উপরে টি থাকবে ইকুয়ালস টু 3। ঠিক। তাহলে এখান থেকে কত, দেখো 100 কেটে যাবে, তাহলে টি সমান কত হচ্ছে 3n। টি এর মান কত পাচ্ছি আমি, 3n, অর্থাৎ 3n, অর্থাৎ 3n বছর পরে, 3n বছর পরে ওই টাকা অর্থাৎ পি টাকা কত গুণ হয়ে যাবে আমাদের, 4 গুণ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো আবারও বলে দিচ্ছি, দেখে নাও। বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা সরল সুদের হারে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে ওই টাকা 4 গুণ হবে কত বছরে। আমি ধরে নিলাম, পি টাকা, আমি ধরে নিলাম কত টাকা, পি টাকা আর% সরল সুদের হারে বছরে বলে দিয়েছে আমাদের দ্বিগুণ হবে, মানে কত হবে বলে দিয়েছে, 2p টাকা হবে। ঠিক। তাহলে একই জিনিস, তাহলে ওর মানেটা কি, যে আমাদের যে আসলটা পাবো, ওই আসল এবং সিম্পল ইন্টারেস্ট যেটা হবে টাকাটার, অর্থাৎ সরল সুদ যেটা হবে, সেটা মিলে নিশ্চয়ই 2 বছরে বছর পরে দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, করতে পারি আমি। এটাই হচ্ছে শর্তানুসারে। তাহলে পি এর মান, পি এদিকে বাদ দিয়ে দিলে কত হবে, 2p মাইনাস পি, মানে পি হবে। আর এসআই মানে কি, পি আর এন বাই 100, পি আর টি বাই 100, টি এর মান কত এখানে n বছর। এখান থেকে আমি বের করেছি দেখো আর এর মান। এবারে বলেছে দেখো যে ওই টাকা 4 গুণ হবে, ওই টাকা মানে ওই পি টাকা, কত, পি টাকা কত পার্সেন্ট, ওই আর% সরল সুদের হারে, যেটা আমি এখানে পেয়ে গেছি আর এর মানটা। এবার বলছে ধরে নিলাম আমি টি বছর পরে 4 গুণ হবে, 4p হবে। তাহলে সেখান থেকে দেখো পি এদিকে বাদ দিয়ে দিলে এটা 3p হয়ে যাবে। আর এর মান আমি বসিয়ে দিয়েছি 100 বাই কত, n। সেখান থেকে টি এর মান পেয়ে গেছি কত, 3n। অর্থাৎ 3n বছর পরে ওই টাকাটা কত হবে, 4 গুণ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে দেখো বার্ষিক আর% চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক আর% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার বছরে সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস r/100 ইন্টু 1 প্লাস r/6/100 টাকা হলে এর মান নির্ণয় করো। অর্থাৎ আচ্ছা, বছরে সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে এই টাকাটা, বছরে সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে এই টাকাটা। তাহলে এন বছরে, বছরে সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে কত, সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে আমাদের কত, বলে দিয়েছে পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দা পাওয়ার 4 ইন্টু 1 প্লাস r/6/100, মানে r/600 লিখতে পারি আমি, ইয়েস অর নো। ওকে। এবারে দেখো একটা জিনিস, খুব ইজি জিনিস, এটা অঙ্কটা দিয়েছে দেখো, আর% চক্রবৃদ্ধি হার সুদে, তাহলে পি ইন্টু এই যে যেটা আমি দিচ্ছি, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দা পাওয়ার 4, এইটা কত বছরের সুদ, এইটা কত বছরের সমূল চক্রবৃদ্ধি, এটা নিশ্চয়ই 4 বছরের সমূল চক্রবৃদ্ধি, এটা নিশ্চয়ই 4 বছরের সমূল চক্রবৃদ্ধি। পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দা পাওয়ার 4 আছে, কত বছর হবে, 4 বছরে, তাহলে 4 বছরের হয়ে গেল। এবারে চক্রবৃদ্ধি সুদ কি হয়, যে টাকার তা তোমার চক্রবৃদ্ধি সুদ বেরোবে, সমূল চক্রবৃদ্ধি সুদ বেরোবে
কিছু সময় পরে, অর্থাৎ 4 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে ওই টাকাটা কিন্তু পরের বছর কিন্তু ওই টাকার উপরে আবার সুদ বসবে। তাহলে দেখো এই টাকার উপরে কিন্তু আবার সুদটা বসেছে, মানে 4 বছর এমনিতে কমপ্লিট হয়ে গেছে। এই টাকাটা আমি যদি ধরে নিই 4 বছর পরে A1 টাকা হয়, মানে A1 অ্যাকচুয়ালি হবে P × 1 + R/100 হোল টু দা পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এটা যদি আমি A1 ধরে নিই, তাহলে এই A1 টাকাটা আবার পরের কিছু সময়ের জন্য কিন্তু যদি খাটে, মানে A1 × 1 + R/600, এই টাকাটার যে চক্রবৃদ্ধি সুদ হবে সেটা নিশ্চয়ই সুদ প্লাস সরল সুদের সঙ্গে সমান হবে। মানে হচ্ছে কি A1, মানে হচ্ছে কি A1 প্লাস P/RT/100, P × R, মানে R%, আমি ধরে নিলাম কি কত সময় পরে ধরলাম আমি, টি, মানে টি বছর পরে বা টি সময় পরে, টি টি বছর পরে এই টাকাটা আসবে। ঠিক আছে, টি বছর পরে, মানে A1 টাকাটা টি বছর পরে ধরলাম, ওই টাকাটা এই টাকাটা আসবে। তাহলে A1 পির জায়গায় কি হবে, A1 তখন এটা আসল হয়ে যাবে, A1 R × T কত হবে 100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখান থেকে A1 × 1 + R/600 ইকুয়ালস টু A1 কমন যদি আমি নিয়ে নিই, তাহলে 1 + RT/ কত হবে 100। তাহলে A1 কিন্তু দুদিকে কি হয়ে যাবে, কেটে যাবে, দুদিকে 1 রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আমি কত পাবো দেখো, এখান থেকে আমি কত পাবো লিখছি দেখো এদিকে, তাহলে পাচ্ছি 1 + R/600 ইকুয়ালস টু 1 + RT/100। ওকে, RT/100, ঠিক আছে। তাহলে দেখো 1 এদিকে কেটে যাবে, তাহলে R/600 ইকুয়ালস টু RT/100, RT/100 106, আরও কেটে যাবে। তাহলে দেখো এখান থেকে অ্যাকচুয়ালি টি পাচ্ছি কত আমি, 1/6 ইয়ার্স, মানে 1/6 বছর। তাহলে একটা 4 বছর এমনিতে ছিল, তারপরে আবার 1/6 বছর কিন্তু করার পরে যে টাকাটা এসছে সেটা হচ্ছে এই টাকাটা। তার মানে হচ্ছে কি এখানে এই টাকাটা হচ্ছে কত বছর পরে আমি ধরেছি, 1/T বছর ধরেছিলাম, টিকে 1/, তাহলে 4 বছর প্লাস 1/6 বছর, মানে হচ্ছে 4 বছর, 4 × 1/6 বছর হবে এখানে কি সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দুয়ের দা বলছে ax² + bx + c = 0 এর বীজ দুটি 1 ও 2 হলে এ বি সি এর মান নির্ণয় করতে বলেছে। দেখো দ্বিঘাত, আমাদের যে দ্বিঘাত সমীকরণটি দিয়েছে x² + bx + c = 0, দুটো বীজ দেওয়া আছে। কি দেওয়া আছে, দুটো বীজ দেওয়া আছে। কি দেওয়া আছে, যদি আমি আলফা বিটা তোমাকে দেওয়া আছে, আলফা বিটা তোমাকে দেওয়া আছে, এই দুটো দেওয়া রয়েছে। তাহলে দুটো বীজ যদি দেওয়া থাকে তাহলে সেই দ্বিঘাত সমীকরণটি কি হয়, দ্বিঘাত সমীকরণটি কি হয়, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কি হয়, x² একদম মুখস্থ থেকে যাবে, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ যদি দুটি বীজ আলফা বিটা থাকে, ইয়েস অর নো। তাহলে x² মাইনাস আলফা প্লাস বিটা মানে 1 + 2 ইন্টু এক্স প্লাস আলফা, আলফা বিটা মিনিং কত, 1 × 2 ইকুয়াল 0, or x² মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। সমীকরণটা দেখো, এটা আমাদের কি দুটো বীজ আলফা বিটা হলে এই সমীকরণটা আমি কি পাচ্ছি, দেওয়া আছে কত, ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো থেকে আমি কি কি পাবো, এখানে 1 আছে, এখানে 3, এখানে 2। তাহলে a এর মান কত হচ্ছে, যদি আমি তুলনা করি, a তুলনা করলে a এর মান কত হচ্ছে, a এর মান 1 হচ্ছে, b এর মান কত হচ্ছে, b এর মান হচ্ছে -3, সি এর মান কত হচ্ছে, সি এর মান হচ্ছে 2, এস অন্য। তার মানে এখান থেকে কত 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 পাবো আমি, এ সমান 1, বি সমান -3, সি সমান 2, এস অন্য। তাহলে অপশান কোথায় আছে দেখে নাও।
1 মাইনাস 3 2 1 মাইনাস 3, yes, বি অপশন হবে, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। আবারও বলে দিচ্ছি, খুব ইজি অঙ্ক, এই অঙ্কগুলো ঘুরিয়ে ফিরে পরীক্ষার সময় প্রচুর আসে, ভালো করে শুনে নাও। আমি করলাম কি, আলফা দুটো বীজ দেওয়া আছে 1 এবং 2। যদি আলফা বিটা দুটো বীজ হয়, তাহলে আমরা যে সমীকরণটা লেখা শিখেছি, সেটা কি সমীকরণ লেখা শিখেছি? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, যেহেতু দুটি বীজ আলফা বিটা রয়েছে। এখানে আলফাকে আমি 1 ধরেছি, বিটাকে যদি 2 ধরে নিই, দেখো আলফা বিটার জাস্ট মানগুলো আমি বসিয়ে দিয়েছি। 1 প্লাস 2x প্লাস 1 ইন্টু 2 ইকুয়ালস টু কি 0। সেখান থেকে আমি কিন্তু মানটা বসিয়ে যে সমীকরণটা পেলাম, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0, যেটা আমার মূল সমীকরণের সঙ্গে কিন্তু কি করতে হবে, তুলনা করতে হবে। সেখান থেকেই তো আমি এবিসিটা পাবো। দেখো a1 b-3 c2, এইখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি, তোমরা সবসময় চিহ্ন সহ কিন্তু নিবে। এ বি সি যখন তুলনা করবে দ্বিঘাত সমীকরণের যে তোমার জেনারিক ফর্মুলার সঙ্গে যখন তোমরা তুলনা করবে না, সেখানে কিন্তু তোমরা সবসময় চিহ্ন সহ তুলনা করবে। ওকে, এ বি সি চিহ্ন প্লাস থাকলে অবশ্যই প্লাস, না রাখলেও চলবে, কিন্তু মাইনাস থাকলে মাইনাসটা অবশ্যই রাখবে। তাই দেখো বি এর মান আমি কিন্তু -3 কিন্তু লিখেছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে যদি √5 মাইনাস √3 এর, আচ্ছা, এর অনুবন্ধীকরণই কত হবে? এর অনুবন্ধীকরণই কত হবে? √5 মাইনাস 3, এর অনুবন্ধীকরণই কত হবে? -√5 মাইনাস 3, yes or no? -√5 মাইনাস 3। অনুবন্ধীকরণী মানে হচ্ছে গিয়ে কি, অনুবন্ধীকরণী সেই সকল করণীকে বলবো তোমরা মনে রেখে দিবে যে রুট ওভার যেখানে থাকবে তার আগে প্লাস থাকলে মাইনাস করবে, মাইনাস থাকলে প্লাস করবে, ব্যাস এইটুকু মনে রাখলেই হবে। দেখো এর আগে কি আছে, প্লাস আছে, তাহলে আমি কি করলাম, মাইনাস করে দিলাম, তাহলে আমরা কি পেয়ে যাব, অনুবন্ধীকরণী পাবো। একটা এক্সাম্পল যদি বলি তোমাদের, 2 মাইনাস √3, এর অনুবন্ধীকরণী কত হবে? 2 প্লাস √3, ইয়েস অর নো? একই রকম যদি বলি 2 প্লাস √3, এর অনুবন্ধীকরণী কত হবে? 2 মাইনাস √3, ইয়েস অর নো? যদি বলি আমি তোমাদের -√3 প্লাস 2, এর অনুবন্ধীকরণী করো কত হবে? +√3 প্লাস 2। ঠিক আছে, তাহলে জাস্ট চিহ্নগুলো দেখো, √3 আগে, রুট ওভারের আগে যা থাকবে তার চিহ্নগুলো শুধু চেঞ্জ করবে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কি, এখানে সংখ্যার কিন্তু কোনো রকম ভাবে চেঞ্জ করবে না। দেখো সংখ্যা আমি কোনো রকম ভাবে প্লাস থাকুক মাইনাস থাকুক আমি কিন্তু চেঞ্জ করব না, ঠিক আছে না? তাহলে প্লাস মাইনাস সংখ্যার সব ঠিকঠাক থাকবে, চেঞ্জ করবে না, শুধুমাত্র রুট ওভারের আগে চেঞ্জ করবে। তাহলে অপশন হবে কি এখানে, অপশন সি হবে এখানে সঠিক উত্তর, -√5 মাইনাস 3। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে দেখো 5-এর দাগ, একটি বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 130 সেন্টিমিটার। বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 130 সেন্টিমিটার। কেন্দ্র থেকে 126 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট জ্যায়ের ক্ষুদ্রতম দূরত্ব কত? আচ্ছা, খুব ইজি অঙ্ক, দেখে নাও, খুব ইজি অঙ্ক। বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য মানে, বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য মানে কোন দিক দিয়ে যাবে? ওটা কেন্দ্র দিক দিয়ে যাবে। আমি ধরলাম এটা বৃত্তের বৃহত্তম জ্যা মানে হচ্ছে কি ব্যাস, ইয়েস অর নো? বৃত্তের বৃহত্তম জ্যা মানে কি হবে তাহলে আমাদের? ব্যাস হয়ে যাবে। ওকে, এবারে বলছে কেন্দ্র থেকে 126 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি জ্যা, ধরো আমি আহ এরকম আর একটা জ্যা নিলাম। ওকে, বলছে এদের মধ্যে দূরত্বটা কত নির্ণয় করো। আমি আগে ছবিটা এঁকে নিই, দিলে দেখো ইজি হবে বোঝাতে আমার। ওকে, দেখো বলেছে এখানে কোনটা, আহ, আমি ধরলাম এ বি, ব্যাস সিডি হচ্ছে জ্যা, এখানে পি বিন্দুতে আহ এখানে বলছে ক্ষুদ্রতম দূরত্ব। দেখো ক্ষুদ্রতম দূরত্ব মানে কি, এদের মধ্যে কি দূরত্ব? লম্ব দূরত্ব, ইয়ে শূন্য, কি দূরত্ব? লম্ব দূরত্ব। লম্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এখানে ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে। আচ্ছা, এ বি কত বলে দিয়েছে আমাদের? এ বি বলে দিয়েছে 130। এ বি যদি 130 হয়, তাহলে ও বি কত হবে? ও বি কত হবে? ও বি হবে কত? 2 6 65 সেন্টিমিটার, কারণ ও বিটা হচ্ছে কি আমাদের
ব্যাস অর্ধেক করে দিব, এটা ব্যাসার্ধ, ব্যাস দেওয়া রয়েছে, ব্যাসার্ধ হলে কি তার অর্ধেক হয়ে যাবে। তাহলে ওবি যদি 65 সেন্টিমিটার হয়, ওডিও কত হবে, ওডিও কত হবে, 65 সেন্টিমিটার হবে। ইয়েস অর নো? ওডিও তো ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, সিডি বলে দিয়েছে আমাদের 126, যেহেতু আমাকে বলেছে ক্ষুদ্রতম দূরত্ব মানে 90 ডিগ্রি, নিশ্চয়ই ও থেকে সিডি অবধি যে দূরত্ব হবে সেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে। তাহলে এখানে যদি 90 ডিগ্রি হয়, তার মানে দেখো পিডির সঙ্গে পিসি ইকুয়াল হবে, তাহলে 126/2, 126/2 মানে সমদ্বিখণ্ডিত করবে, 2 6 12, 2 3 6। ওকে, তাহলে 63 সেন্টিমিটার। ঠিক, তাহলে 63 সেন্টিমিটার পেয়ে গেলাম কি আমি, কার কার দৈর্ঘ্য, পিডি এর দৈর্ঘ্য। ওকে, আবার একবার বলে দিচ্ছি, দেখো বলেছে কোশ্চেনে বলেছে আমাকে যে 130 সেন্টিমিটার দৈর্ঘ্যের কি বলেছে, একটা বৃহত্তম জ্যা মানে হচ্ছে ব্যাস। তাহলে এবি কে আমি বৃহত্তম জ্যা ধরেছি মানে ব্যাস ধরেছি। তাহলে পুরোটা যদি 130 হয়, ও যদি কেন্দ্র হয়, তাহলে ও বি কত হবে, 65, হাফ হয়ে যাবে। এবারে বলেছে দেখো ও থেকে সিডি এর দূরত্ব ক্ষুদ্রতম দূরত্ব, তার মানে নিশ্চয়ই আমি লম্ব দূরত্ব বের করব। ও থেকে সিডি এর উপর কি দূরত্ব বের করবো, লম্ব দূরত্ব মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দূরত্ব বের করব। তাহলে আমরা জানি কি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে পিডি যা হবে পিসি তাই হবে। ঠিক, তাহলে পুরোটা যদি আমাদের 126 হয়, 126/2, 2 6 12, 2 3 6, 63 সেন্টিমিটার হবে। ঠিক, তাহলে দেখো আমি ওডি পেয়ে গেলাম, পিডি পেয়ে গেলাম, আমি বের করব কি এখানে ওপি। ঠিক, তাহলে ওপি কত হবে বলো, এটা একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে ওপি হবে √65 স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার, এটা অতিভুজ, এটা ভূমি বা লম্ব ধরতে পারি, ভূমি, এটাকে লম্ব ধরলাম। তাহলে 65 স্কোয়ার মাইনাস 63 স্কোয়ার। ঠিক আছে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান কি লিখতে পারি, লম্ব স্কোয়ার, এটা আমরা জানি। কেন, আবারও বলে দিচ্ছি, যে অতিভুজ স্কোয়ার সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি যদি লম্ব স্কোয়ার বের করাই, তাহলে কি হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হয়ে যাবে, ভূমি স্কোয়ার হয়ে যাবে। শুধু যদি আমি লম্ব বের করাই, তাহলে √ওভার হয়ে যাবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এটাই কিন্তু আমি করেছি, দেখো এখানে লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার মানে 65 স্কোয়ার মাইনাস 63 স্কোয়ার। এখানে কি করব, এখানে করব কি আমি সূত্রে ফেলে দেবো, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 65 প্লাস 63 ইন্টু 65 মাইনাস 63 সেন্টিমিটার। ওকে, ও হবে কত, এখানে 128 গুণিত এখানে আছে 2, এখান থেকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে পাবো কত, √ওভার 216, 2 4 1 5, 256 মানে 16 সেন্টিমিটার, 16 তাহলে অ্যান্সার কত পাচ্ছি, ওপি এর মান মানে যেটা আমাকে বের করতে বলেছে 16 সেন্টিমিটার। ওকে, অপশন কত হবে, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। ভিআই কি বলেছে, তো বলছে এওবি একটি বৃত্তের ব্যাস এসি এবং বিডি জ্যা দুটিকে বর্ধিত বলে ই বিন্দুতে মিলিত হয়। বলছে সিওডি যদি 40 ডিগ্রি হয়, তাহলে সিইডি এর মান কত। আচ্ছা, ঠিক আছে, তাহলে এওবি বৃত্তের ব্যাস, এওবি বৃত্তের ব্যাস, তাহলে আমি এখানে একটা ব্যাস টানবো, এটাকে ধরলাম আমি এওবি। বলছে এসি এবং বিডি, এসি এসি এ বি, এদিকে থাকবে বিডি। আচ্ছা, একে বাড়িয়েছে, এরকম আসছে তাই তো, দেখো ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটাকে এ বি সি
আর বিডি জ্যা কোথায় মিলেছে? ই বিন্দুতে। ওকে, ও কেন্দ্রীয় বৃত্তের একটি জ্যা। আচ্ছা, বলছে সিওডি 40 ডিগ্রি, সিওডি 40 ডিগ্রি মানে আরো কিছু রয়েছে। সিওডি 40 ডিগ্রি। আচ্ছা, এবার আমি বুঝিয়ে দিই। বলেছে দেখো এ ও বি একটি বৃত্তের ব্যাস, আমি এ ও বি একটি বৃত্তের ব্যাস নিয়েছি। ওকে। আচ্ছা, নেক্সট কি বলেছে? বলছে যে এসি এবং বিডি জ্যা দুটিকে বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়। দেখো এসি কে বর্ধিত করেছি আর বিডি কে বর্ধিত করেছি, কোথায় মিলিত হয়েছে? এখানে ই বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, মিলিত হয় সিওডি, সিওডি মানে হচ্ছে এই সিওডি, এই যে কোণটা আমাকে বলেছে 40 ডিগ্রি, তাহলে লিখবো আমরা এটা কত বলে দিয়েছে আমাদের? 40 ডিগ্রি। ওকে। আচ্ছা, বলছে সিইডি এর মান কত? সিইডি মানে হচ্ছে এই কোণটা আমাকে বের করতে বলেছে, এইটা আমাকে কত বের করতে বলেছে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস করতে হবে কি তোমাদের, সেটা হচ্ছে এটা আহ কি করব আমরা? এডি যুক্ত করব। আমরা কি করব? এডি যুক্ত করব। ঠিক আছে, কেন যুক্ত করছি একটু পরে বলছি আমি। ঠিক আছে। আচ্ছা, এডি যদি যুক্ত করি, বলো আমাকে, এডি যদি যুক্ত করি আমি, তাহলে এডিসি, আমি বলছি এডিসি, এডিসি এটা কত হবে? এডিসি পুরোটা কিন্তু এডিসি 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয় 90 ডিগ্রি। আচ্ছা, এবারে দেখো এইটা যদি 90 ডিগ্রি হয়, কোনটা? এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? ই ইবি, ইবি তো এটা তো একটা সরল রেখা, এটা তো একটা কি সরল রেখা, তাহলে এর উপরে একদিকে 90 হলে এদিকেরটাও কত হবে আমাদের? 90 ডিগ্রি হবে। এদিকেরটাও কত হবে? 90 ডিগ্রি হবে। হয়েছে? এদিকেরটাও 90 হবে। আচ্ছা, এই সিডি, সিডি এই বৃত্তচাপের উপর কি বললাম আমি? সিডি এই বৃত্তচাপের উপর সিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর সিএডি এটা হচ্ছে পরিধিস্থ কোণ, বৃত্তস্থ কোণ। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে তোমরা আমি বা কি বলছি। বলছে দেখো যে এই যে সিডি বৃত্তচাপের উপর সিওডি এই কোণটা কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তচাপের উপর দেখো এই দিকেরও একটা কোণ রয়েছে, এই দিকের এই কোণটা রয়েছে, যেটা হচ্ছে কি আমাদের পরিধিস্থ কোণ। তার মানে পরিধিস্থ কোণ কি হয়? বৃত্তস্থ কোণের অর্ধেক হয়ে যায়। তাহলে এইটা কত ডিগ্রি হবে আমাদের? 20 ডিগ্রি। এটা কত হবে? 20 ডিগ্রি। এটা এইটা, তাহলে দেখো ইডিএ বা এইডি এই যে ত্রিভুজটা পাচ্ছি, মানে বোঝাতে চাইছি আমি, দেখো এ ই ডি এই যে ত্রিভুজটা পাচ্ছি আমি, এই ত্রিভুজের অনেক কি কি পেয়ে গেলাম আমি? দুটো কোণ পেয়ে গেছি। একটা পেয়েছি দেখো এটা 20 ডিগ্রি পেয়েছি, এই দিকটা এটা কত পেয়েছি? 90 ডিগ্রি, আর এদিকে 90 হলে এদিকে 90, তাহলে 90 20 110, এইটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি ইকুয়াল করলে কত হবে? দেখো 70 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে আমাদের অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এটাই তো বের করতে বলেছে, সিইডি এর মান। ঠিক না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, একটু ধৈর্য ধরে দেখতে হবে তোমাদের। আর এতক্ষণ অবধি যারা দেখছো অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, ভীষণ তোমাদের উপকারে লাগবে। তোমাদের আমি কিন্তু আগুন লাগিয়ে দেবো পুরো মাধ্যমিকে, এটা বলতে পারি, তাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। পুরো কমপ্লিট করব, তোমাদের নোট দিব, তোমরা যারা দেখছো সবাইকে বলবো এখন তোমরা তোলার প্রয়োজন নেই। টেলিগ্রাম চ্যানেলে আমি লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে, টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যাও, সেখানে আমি পিডিএফ পুরো দিয়ে দিব, কোনো প্রবলেম হবে না, একদম রেডি করে দিব ভিডিওগুলো। শুধু মন দিয়ে শেষ পর্যন্ত দেখো তোমরা, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তোমাদের পরীক্ষায় কোনো রকম সমস্যা হবে না যদি এইভাবে পদ্ধতিতে তোমরা অঙ্কগুলো করতে থাকো। দেখো নেক্সট কোশ্চেনে যাব আমরা। 1 নম্বরের কোশ্চেন কমপ্লিট আজকে, এরপরে আমরা 2 নম্বরের প্রশ্নে আসবো। বলছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বলছে কোনো মূলধন 15 বছরে, কত বছরে বলে দিয়েছে? 15 বছরে
দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলছে। তাহলে আমি জানি না মূলধন কত, যদি আমি কি করে নিই, ধরে নিই যে মূলধন সমান, যদি আমি ধরে নিই যে মূলধন সমান মূলধন সমান পি টাকা, মূলধন সমান, যদি আমরা ধরে নিই মূলধন পি টাকা, তাহলে ওই পি টাকা আমাদের সময় কত বলে দিয়েছে, সময় কত বলে দিয়েছে, সময় কত বলে দিয়েছে 15 বছর। 15 বছর বার্ষিক সরল সুদের হার জানি না, তাহলে পি টাকা মূলধন, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক বার্ষিক সরল বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার, কত ধরে নিব, R% যদি ধরে নিই, তাহলে দেখো বলেছে এখানে ওই পি টাকা R% সরল সুদের হারে 15 বছর পরে দ্বিগুণ হবে, এক্ষুনি বুঝিয়েছি, তার মানে পিটা 2p হয়ে যাবে। তাহলে দেখো শর্তানুসারে আমরা লিখতে পারি না, শর্তানুসারে আমরা লিখতে পারি না শর্তানুসারে আমরা লিখতে পারি না যে পি প্লাস সিম্পল ইন্টারেস্ট সমান 2p। কারণ ওই পি টাকাটা যে সুদ হবে, পি টাকাটার যে সুদ হবে সেটা পি এবং অর্থাৎ সুদ এবং আসল মিলে 2p টাকা হয়ে যাবে, সুদ এবং আসল মিলে 2p টাকা হয়ে যাবে, ঠিক না? এটাই তো বোঝাতে চাইছে এখানে, তাই না? তাহলে পি দেখো, পি কে এইদিকে রাখবো না আমি, এসআই সিম্পল ইন্টারেস্ট মানে কি পি আর টি বাই 100, পি আর আরও জানি না, টি হচ্ছে 15 বছর বাই 100 সমান এই পিটাকে এদিকে নিয়ে আসবো, মানে 2p মাইনাস পি করে দিব, ইয়েস অর নো? দেখো ভালো করে দেখবে, তাহলে এখানে কত হবে, পি আর টি 5×3 = 15, 5×20, তাহলে 3r/20 সমান হবে p/p। এটা মাইনাস করলে কত হবে, পি, আর এই পিটা এদিকে ভাগ হয়ে গেছে, তাই এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে আর সমান কত হবে, 20, কোনাকুনি গুণ করো, 20 × 1 মানে 20, আর 3 আর এর সঙ্গে কি আছে, গুণ আছে, মানে ভাগ হয়ে যাবে। তাহলে হয়ে গেল কমপ্লিট। তাহলে আর এর মান কত পাচ্ছি আমি, 20/3, 20/3 মানে কত, 20/3 মানে কত, 3×6 = 18, 2/3। তাহলে এই পার্সেন্টেজ যেটা আমরা ধরেছিলাম বার্ষিক সরল সুদের হার, যেটা আমার ধরেছিলাম বার্ষিক সরল সুদের হার R%, তাহলে অ্যান্সার হচ্ছে কত বলো আমাকে, অ্যান্সার হচ্ছে কত বলো, 6.2/3%, 6.2/3%। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে না? শুধু এইটা আরেকবার বলে দিচ্ছি আমি কি করে হচ্ছে এইটা। বলছে এই পি টাকা যখন আমি রাখবো কিছু সময়ের জন্য, তার যেই সময়ের যে সুদ হবে, সেই সময়ের যে সরল সুদ হবে, বলছে যে সেই সরল সুদ এবং আসল মিলে হবে দ্বিগুণ, মানে কার দ্বিগুণ হয়ে যাবে, আসলের দ্বিগুণ হয়ে যাবে, মানে 2p বলে দিয়েছে এখানে, একদম ইজি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের, 6.2/3%। নেক্সট কোশ্চেনে যাব আমরা। a+b অনুপাত √ab সমান 2:1 হলে a:b এর মান কত? আচ্ছা দেখো এখানে এইখান থেকে আমি কি করতে পারি, লিখতে পারি না, a+b/√ab, a+b/√ab সমান 2/1 লিখতে পারি, yes or no? কি করব আমি, √ab, দেখো এখানে এ রুট ওভার রেখে তো লাভ নেই, এ অনুপাত বি চেয়েছে, কি করে দিব, রুট ওভারকে তুলতে হলে কি করতে হয়, রুট ওভারকে তুলতে হলে দুদিকে স্যার বর্গ করতে হয়, ঠিক? তাহলে দেখো এখানে রয়েছে কত, a+b এর হোল স্কোয়ার বাই √ab এর হোল স্কোয়ার, মানে কত হয়ে যাবে, ab হয়ে যাবে বাই 4, 4/1 হয়ে যাবে, ইয়েস অর নো? উপরে কত থাকবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a+b হোল স্কোয়ারের সূত্র, কোনাকুনি গুণ হলে এর সঙ্গে 1 গুণ হয়ে যাবে, মানে এটাই পড়ে থাকবে, আর 4 এর সঙ্গে গুণ হবে ab, মানে হয়ে যাবে কত, 4ab। তাহলে দেখো স্যার কি হবে এরপরে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্যার করবো কি, 4ab টাকে এদিকে নিয়ে এসে -4ab করবো, ইকুয়ালস টু 0 করবো স্যার। এদিকে দেখো এ স্কোয়ার -4ab প্লাস 2ab কত হয়ে যাবে, -2ab হয়ে যাবে, কি সুন্দর অঙ্ক, কি সুন্দর অঙ্ক, দেখে নাও। তাহলে এটা কি হবে, এটা কার সূত্র, এটা হবে a - b হোল স্কোয়ারের সূত্র, কার সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র।
দেখে নাও কমপ্লিট। এখান থেকে আমি আসবো দেখো এদিকে a মাইনাস বি সমান 0, হোল স্কোয়ার আছে, এদিকে শূন্য আছে, এর সমান কি হয়ে যাবে বি। তাহলে a বাই বি সমান কত হবে 1/1, ইয়েস অর নো? তাহলে a অনুপাত b সমান হচ্ছে কত 1/1। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। খুব ইজি অঙ্ক, ভালো করে করে রাখো, এটা খুব ভালো অঙ্ক এটা, ঠিক আছে? খুব ইজি অঙ্ক কিন্তু। ওকে, দেখো কি করেছি আমরা, কি চেয়েছে আমাদের এ অনুপাত বি, কি করেছি আমি প্রথমে কিচ্ছু করিনি, এইটা অনুপাতকে আমি ভাগ হিসাবে রেখেছি, ডিভাইডেড বাই রাখতে পারি, সমান আছে সমান রেখেছি, কি করেছি রুট ওভার তোলার জন্য উভয় পক্ষে বর্গ করে দিয়েছি, উভয় পক্ষে বর্গ করে দিয়েছি, কোনাকুনি গুণ করেছি, সূত্রে ভেঙেছি, সূত্রে ভাঙার পরে একদিকে নিয়ে চলে এসেছি, দিয়ে আবার একটা সূত্রে ফেলেছে, স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, সেখান থেকে এ মাইনাস বি সমান 0, মানে এ সমান বি, এ সমান বি হওয়া মানে কি এ বি এর অনুপাত 1:1 হবে এখানে। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কি বলেছে, বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি বৃত্তের এ বি এবং এ সি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, যতটা করলাম ততটাই আমরা কি করব, এক্ষুনি করব। তাহলে যেটা বলেছে দেখো আমি করেছি এখানে, আহ আমি তোমাদের চিত্রটা এঁকে রেখেছি দেখো, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত, মানে ও বি কত হয়ে যাবে 5 সেন্টিমিটার। বলছে এবি এবং এসি সমান দৈর্ঘ্যের জ্যা, এবি এবং এসি সমান দৈর্ঘ্যের জ্যা এবং তাদের দৈর্ঘ্য বলে দিছে শেষে 6 সেন্টিমিটার। দেখে নাও, একটু পড়ে নিবে, একটু পড়ে নাও ভালো করে, ভিডিওটা পজ করে বরং পড়ে নাও। তাহলে বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত, দেখো এখানে যে ত্রিভুজটা হয়েছে এবিসি, এটা কিন্তু বাইরে বৃত্তের কেন্দ্র অবস্থিত, ঠিক বাইরের বৃত্তের কেন্দ্র অবস্থিত। আবারও বলে দিচ্ছি কি বলেছে দেখো, বলছে যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বৃত্ত রয়েছে, ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত রয়েছে, বলছে দুটো জ্যা রয়েছে, একটা হচ্ছে এ বি আর একটা এসি, এ বি এবং এসি দুটো জ্যা যে ত্রিভুজ উৎপন্ন করবে, দুটো জ্যা মিলে যে ত্রিভুজ উৎপন্ন করবে এবিসি, এই ত্রিভুজটার বাইরে কিন্তু বৃত্তের কেন্দ্র থাকবে, ত্রিভুজটার বাইরে কি থাকবে, বৃত্তের কেন্দ্র বাইরে রেখেছি, ভেতরে কিন্তু রাখিনি। তখন বলছে যে বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো, বিসি মানে কোনটা, বিসি এই বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কিভাবে করব ভালো করে লক্ষ্য করে দেখো। আচ্ছা, দুটো সমান বৃত্তের কেন্দ্রদ্বয়কে সমান জ্যায়ের মধ্যে কেন্দ্রেরকে যদি আমি সমদ্বিখণ্ডক করি, সেটা কিন্তু কি হয়, কেন্দ্রবিন্দুগামী হয়, কার বৃত্তের কেন্দ্রবিন্দুগামী হয়। এবং এটাকে কি করবে দেখো, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণে থাকবে, কত ডিগ্রি কোণে থাকবে 90 ডিগ্রি কোণে থাকবে এটা। তাহলে দেখো এখানে দুটো ত্রিভুজ হচ্ছে কি কি দুটো ত্রিভুজ আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে দেখো এ আহ এ বি এবিপি, এই একটা ত্রিভুজ হচ্ছে দেখো, এই একটা ত্রিভুজ হচ্ছে, আর একটা আমি ধরছি বি ও পি, এই ত্রিভুজ একটা ধরছি আমি, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই দুটো ত্রিভুজ ধরেছি আমি, কিন্তু দুটো ত্রিভুজ আমি কিন্তু ধরেছি, এইটা দেখো তাদের দুজনের কিন্তু কমন বাহু, ঠিক আছে, সাধারণ বাহু, ঠিক আছে। এবারে আসবো কি আমি দেখো এখানে, তাহলে ও বি, তাহলে এখানে কত আসবো আমি, ও বি কি আসবো, ও বি ও বি ও বি সমান 5 সেন্টিমিটার, ও বি সমান 5 সেন্টিমিটার। আচ্ছা, এখানে দেখো তোমার ও এপি এপি লম্ব কার উপর, বিসির উপর, আবার ওপি ওপি লম্ব কার উপর, বিসির উপর। আমি কি করব এখানে, মানে হচ্ছে এইটা 90 ডিগ্রি। ওকে, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, উপরে এদিকে একটা এদিকে একটা, এই দুটো ত্রিভুজের ধরে নিব আমি, কি ধরবো আমি, ধরি এপি সমান 1 সেন্টিমিটার ধরে নিব। আচ্ছা, এপি সমান কত ধরে নিব আমরা,
এপি সমান ধরে নিব আমরা কত এপি। আচ্ছা, এপি কে ধরতে পারো, আমি ওপি কে ধরবো, ওপি কে ধরা যায়, এইটাকে আমি এক্স ধরবো, ওপি সমান এক্স সেন্টিমিটার। তাহলে বলো আমাকে এপি কত হবে, এপি কত হবে, এপি হবে কত 5 - x সেন্টিমিটার। কেন? কারণ ও এ তা, ও এ তা মানে একই বৃত্তের ব্যাসার্ধ, এটা 5 হলে ওবি 5 হলে ও এও 5 হবে, ঠিক? ঠিক। তাহলে এটা যদি আমাদের এক্স হয় তাহলে উপরেরটা কত হবে, 5 - x, 5 - x মানে পুরোটা 5 সেন্টিমিটার, ইয়ে শূন্য। আচ্ছা, এবারে দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করবে, এ বি দেওয়া রয়েছে, আবার এপি আমি জানলাম কত, 5 - x, তাহলে পিবি কত হবে এখানে, এই ত্রিভুজের ক্ষেত্রে পিবি কত হবে, পিবি কত হবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মানে কত, এখানে 6 স্কোয়ার, এটাই হচ্ছে অতিভুজ স্কোয়ার, মাইনাস লম্ব স্কোয়ার দিলেই আমি ভূমিটা পাবো, এটা পাবো, বিপি পাবো বা পিবি পাবো। তাহলে 6 স্কোয়ার মাইনাস মাইনাস 5 - x এর হোল স্কোয়ার। ওকে, তাহলে রুট ওভার 36 মাইনাস এটা কত হবে 25, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, কারণ চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে, ইয়ার শূন্য। তাহলে 36 - 25 কত হবে, 36 - 25 হবে তোমার 11, তাই তো? 11, 11 + 10x, 11 + 10x মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আবার এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের পিবি কত হবে, এই ত্রিভুজের পিবি কত হবে, রুট ওভার অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে মানে কি, এটা রুট ওভার 25 - x² এত সেন্টিমিটার হবে পিবি। এবারে দেখো এই দুটো কিন্তু কি, দুটোই কি বেরিয়েছে, পিবি বেরিয়েছে, তাহলে দুটো কি হবে আমাদের সমান হয়ে যাবে। তাহলে দুদিকে সমান করতে পারি, এটা কত আছে এইদিকে, তাহলে এইদিকে আছে আমাদের 11 + 10x, 10x মাইনাস এক্স স্কোয়ার সমান 25 - x²। দেখো রুট ওভার ছিল, আমি কি করেছি, বর্গ করে দিয়েছি দুদিকে, তাহলে রুট ওভার ছিল দুদিকে বর্গ করে দিলে কি হয়েছে, সমান হয়ে যাবে। আচ্ছা, কেন এই দুটো সমান করলাম বুঝতে পেরেছো? দেখো দুটোতেই কিন্তু পিবি এর মান, তাহলে পিবি দুটো তো সমান করতে পারি আমি, ঠিক না? তাহলে দেখো দুদিকে এক্স² কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, 10x সমান 25 - 11, ইয়ে শূন্য, 25 - 11, তাহলে এক্স সমান কত হবে আমাদের, এটা হবে 14, 1.4, 14/10 মানে কত হয়ে যাবে আমাদের 1.4, তাহলে এটা বেরোলো এক্স এর মান। তাহলে এক্স এর মান যদি বেরিয়ে যায় তাহলে আমি বিপি পেয়ে যাব। দেখো বিপি যে কোনো একটা জায়গায় বসিয়ে দিই, বিপি যে কোনো একটা জায়গায় বসিয়ে দিই আমি, বিপি যে কোনো একটা জায়গায় বসাবো আমি, দেখো একটু আমি তুলছি, দেখো এদিকে, হুম, এখানেই বসাই। ওকে, তাহলে বিপি বা পিবি রুট ওভার কত হবে, দেখো 25 - 1.4, 25 - 1.4 এর হোল স্কোয়ার, ঠিক না? 25 - 1.4 এর হোল স্কোয়ার, বা এখান থেকে আমি কি লিখতে পারি বলো, সমান রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 1.4 এর হোল স্কোয়ার। এখান থেকে কি লিখতে পারি আমি, এখান থেকে আমি কি লিখতে পারি আমি এখান থেকে আমি কি লিখতে পারি, এটা হচ্ছে পিবি, ছোট্ট করে একটু লিখবো আমি পিবি, এখান থেকে লিখতে পারি আমি 5 + 1.4, আর একটা হচ্ছে 5 - 1.4, ইয়েস অন্য, ইয়েস অন্য, মানে কত পাচ্ছি আমি 6.4 ইন্টু, এটা হবে আমার 3.6। ওকে, তাহলে এটা হবে 8 × 8 = 64, 8 গুণিতক 6, নিচে 100 মানে 10 হয়ে যাবে, মানে 48/10 মানে 4.8 বেরোচ্ছে। দেখো আমি বলে দিচ্ছি, বড় অঙ্ক তো, 4.8 বেরোচ্ছে, তাহলে বিপি এর মান 4.8 বেরোচ্ছে, কোনটার মান বেরোচ্ছে 4.8, এইটা, এই বিপি এর মানটা 4.8 যদি বেরোয়, এদিকেরটাও 4.8 বেরোয়, লম্ব হলে কি জ্যাকে সমাদ্বিখণ্ডিত করবে, তাহলে পুরো বিসিটা আমার কত আসবে বলো, পুরো বিসিটা আমার কত আসবে বলো, 2 × 4.8, ইয়েস অর নো, মানে কত হবে 9.6 সেন্টিমিটার। ওকে, খুব ইজি অঙ্ক, একটু যদি বুঝতে না পারো
তো একটু ব্যাক করে দেখে নাও, অবশ্যই তোমরা বুঝে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। বলছে দেখো পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি বৃত্তের ব্যাস, ও বৃত্তের কেন্দ্র এবং এ বি বৃত্তের ব্যাস, বলছে এ ও ডি সমান 140 ডিগ্রি, সি এ বি সমান 50 ডিগ্রি হলে বিইডি এর মান নির্ণয় করতে বলেছে। দেখো খুব কুইক বলবো আমি, লেখা আছে আমার, দেখো বলেছে বিডিই, বিডিই কোনটা, বিডিই এইটা বলে দিয়েছে, সরি, এ ও বি 140 যদি বলে দেয়, এইটা কত হয়ে যাবে 40 ডিগ্রি, ইয়েস অর নো। এটা যদি 50 হয় এই দিকেরটা কত হবে, এই দিকেরটা কত হবে 130, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো 180 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 130, 150 হলে 180 হবে। ওকে, আচ্ছা এবারে দেখো এটা যদি 40 হয় না, আচ্ছা এই দিকেরটা একটু দেখে নিই আমি, এটা হবে নিশ্চয়ই 100 ডিগ্রি, এটা হবে নিশ্চয়ই 100 ডিগ্রি। আচ্ছা এটা যদি 40 হয় এই দুটোর সমষ্টি কত হবে 140, কারণ এই যে এইটা কত হয়ে যাবে 140 হয়ে যাবে না, কারণ এটা 40 হলে এই দুটোর সমষ্টি 140 হবে। দেখো ত্রিভুজটা আমি লিখছি, ত্রিভুজটা আমি এই এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের, তাহলে একটা যে 40 হয় এই দুটোর সমষ্টি কত হবে 140 হবে, দিলে 180 হবে, তাহলে 140। আবার দেখো এই যে দুটো বাহু, এটা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটোর সমান, মানে এটা 70 হবে, এটা 70 ডিগ্রি হবে, ইয়েস শূন্য। তাহলে দেখো বের করে নিয়েছি, ওবিডি হচ্ছে 70, ওবিডি 70 ডিগ্রি, ওবিডি 70 হলে এটা কত হবে 110 ডিগ্রি, 110 ডিগ্রি, 110 ডিগ্রি, ঠিক, একশো 110 ডিগ্রি, ওকে 110 ডিগ্রি। আর এদিকেরটা হয়ে গেছে তোমাদের, এটা 130 ডিগ্রি, এটা কত হবে, এটা সরি এটা 50 ডিগ্রি হবে, তাহলে কারণ 130 প্লাস 50 হলে তবে গিয়ে এক সরল কোণ, 50 110 মানে 160, 160, 180 থেকে 160 ডিগ্রি মাইনাস করে দেবো, তাহলে বেরোচ্ছে কত 20 ডিগ্রি, তাহলে এটা হবে আমাদের কত 20 ডিগ্রি। লিখে করছি না, একটু দেখে নাও, রিপিট করে আগের মতো লিখে এরকম করে নিবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 8 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙের সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে বলছে। দেখো এখানে কি বলেছে, দেখো সর্ববৃহৎ, আচ্ছা 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে বলো এখানে ব্যাস কত হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে নিশ্চয়ই 6 সেন্টিমিটার। সর্ববৃহৎ যে দণ্ড রাখা হবে একটা চোঙে সেটা কিন্তু কিরকম হবে, সেটা কিরকম হবে, সেটা কিরকম হবে, সেটা কিন্তু কর্ণ বরাবর থাকবে, কোনাকুনি কর্ণ নয়, ঠিক কোনাকুনি ভাবে আমি রাখবো, ঠিক আছে না, এইটাই হচ্ছে সর্ববৃহৎ। সোজা রাখলেও হবে না, ছোট হয়ে যাবে, সোজা রাখলেও ছোট হয়ে যাবে, এইদিকে রাখলেও ছোট হয়ে যাবে, কিন্তু কর্ণ বরাবর যদি রাখি এটা কিন্তু সর্ববৃহৎ হবে। এবারে দেখো উচ্চতা আমার বলে দিয়েছে কত 8 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত হবে তাহলে এখানে, উচ্চতা কত বলে দিয়েছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, ওকে 8 সেন্টিমিটার, ব্যাসার্ধ 3, মানে ব্যাস পুরোটা মানে কি আমাদের ব্যাস, ব্যাস কত হবে 6 সেন্টিমিটার, তাহলে এটা অতিভুজ। আমি যদি এ বি দণ্ডটাকে ধরি আর সি এখানে নিই, তাহলে ওই এ বি এর দৈর্ঘ্য কত হবে বলো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 6 6 36 প্লাস 28 64, মানে √100 সেন্টিমিটার, মানে হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে সবচেয়ে লম্বা যে দণ্ডটা রাখা হবে সেটার দৈর্ঘ্য হবে তো 10 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি সমস্ত কোশ্চেন কিন্তু কমপ্লিট করে দিলাম আজকে। তো আজকে এই পর্যন্ত। সবাইকে বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো, তাহলে কিন্তু বুঝতে পারবো, মোটিভেশন পাই আমি কিছুটা। তো সঙ্গে থাকো, তোমাদের পুরো মাধ্যমিকে আমি কিন্তু একদম শেষ অবধি এইভাবে অঙ্কগুলো করিয়ে যেতে থাকবো। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নতুন হলে আর পুরনো তো যারা রয়েছে তাদের পুরো রেগুলার ভিডিওগুলো দেখতে থাকো, অনেকটা উপকার পাবে তোমরা, পরীক্ষা হলে দেখতে পাবে যে কতটা তোমরা উপকার পাচ্ছ। তো আজকে এই পর্যন্ত, বেশি সময় আর নষ্ট করব না, কমপ্লিট হয়ে গেছে আমাদের 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো,
জয় হিন্দ।